কয়েকটা দিন দেখতে দেখতে কেটে গেল, কিন্তু মনের দ্বিধা আর সংকোচটুকু কাটিয়ে উঠতে পারেন না গিরিজাপ্রসাদ। চেষ্টা করেও যেন মিশে যেতে পারছেন না গ্রামের মানুষগুলির সঙ্গে। এমনকি গিরিন আর তার ছেলে মেয়েদের সঙ্গেও এক হতে পারছেন না। মাঝখানে অদৃশ্য কি যেন একটা বাধা, একটা কাচের দেওয়াল। অথচ তারা সকলেই আসে, হাসে, গল্প করে, ফাইভ ফরমাস খেটে দেয়, খুশি করার চেষ্টা করে। কিন্তু গিরিজাপ্রসাদের মনে হয় এই সবই যেন কৃত্রিম, আন্তরিকতা নেই কোথাও। সত্যি কি তাই, না গিরিজাপ্রসাদের মনের ভুল? বুঝতে পারেন না তিনি। অথচ প্রতিদিন বিকেলে সন্ধ্যায় গোপেন মোড়ল আসে, নিত্য মল্লিক, চাটুজ্যেদের হংস আর পঙ্খে, আর হ্যাঁ, বংশীও আসে। সেদিন অট্টামার বাড়ি থেকে ফিরতে ফিরতে কখন যেন তন্ময় হয়ে ফিরে গিয়েছিলেন শৈশবের দিনগুলিতে। সেসব দিনের স্বপ্ন দেখতে দেখতে অন্যমনস্কভাবেই বাড়ি ফিরছিলেন। তাই আচমকা ডাক শুনে ফিরে তাকিয়েছিলেন বংশীর দিকে। কোথায় গিয়েছিলেন গো গিরিদাদা? কয়েকটা মুহূর্ত শুধু, তারপরই চিনতে পেরেছিলেন। কালো তেল চুকচুকে সবল স্বাস্থ্যবান চেহারা, খাড়া নাক, গলায় তুলসী কাঠের মালা, আর মাথার সব চুল স্বর্ণের মতো সাদা। হাতে একটা কড়ি হুকো বাঁধা। তাতে টান দিতে দিতে মুচকি মুচকি হেসে বংশী প্রশ্ন করলে, কোথায় গিয়েছিলে গো গিরিদাদা? গিরিদাদা ডাক শুনেই হয়তো চিনতে পারলেন, কিন্তু কেমন যেন খটকা লাগলো। তবু মুখে হাসি টেনে বললেন, বেঁচে আছিস তাহলে? বংশীও আসলো। ওই আপনার বেঁচে আছি গো, পেরানটুকুও ধুকধুক করছে। না, বংশীও যেন দূরে চলে গেছে, নাকি দূরে সরিয়ে দিতে চায় গিরিনের মতোই। বললেন, আমি আবার আপনি হলাম কবে থেকে রে? ওরে বাপ রে! বংশী আর হাসল না, যেন গাম্ভীর্য আনবার চেষ্টা করেই বললে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, সেই কোটালদের বংশী। আর তুমি কত নেকাপড়া করে বড় হয়েছ, বড় স্কুলে মাস্টারি করেছ, টাকা করেছ কত। তোমায় আপনি বলে মর্যাদা দেব না, তা কাকে দেব গো? মানি করবার মতো নোক এ গায়ে আছে? বিদ্যেনও হয়েছে, টাকাও হয়েছে, এমন আর কে আছে বলো? গিরিজাপ্রসাদ খুশি হলেন। ভাবলেন, অশিক্ষিত বংশী শিক্ষার মূল্য দিতে চায় বুঝি, যে মূল্য চাকরি জীবনে কোনোদিন পাননি। তবু সত্যি কথাটা ভাঙতে পারলেন না, বলতে পারলেন না টাকা তিনি করেননি। ধনী হওয়া দূরে থাক, এই গায়ে ফিরে আসতে হয়েছে তাকে বাধ্য হয়ে। টাকা এখন আর সামান্যই আছে। চাকরি থেকে অবসর নেয়ার পর যা কিছু পেয়েছিলেন তা ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু গিরিনের কাছেও সে কথাটা বলতে সাহস পান না। সব সময় একটা আশঙ্কা, আজ আর টাকা পয়সা বিশেষ কিছু নেই জানলে সেও হয়তো ভদ্রতার মুখোশ খুলে ফেলবে। বিকেলের দিকে প্রতিদিন বৈঠকখানায় রীতিমতো ভিড় হয়। গল্পগুজব করতে আসে অনেকেই, কিন্তু সকলের কথাবার্তার পেছনেই যেন এক উদ্দেশ্য। সকলেরই এক ধারণা, প্রচুর টাকা নিয়ে এসেছেন গিরিজাপ্রসাদ। চাটুজ্যেদের পঙ্খে বলে, গায়ে একটা লাইব্রেরি নেই, কিছু বইটই কিনে একটা লাইব্রেরি করে দিন কাকা। গোপেন মোড়ল বলে, তার আগে বরং ধুমধাম করে এবার পুজোটা লাগিয়ে দাও। নিত্য মল্লিক বলে, কাদরের উপর পুল একটা বানিয়ে না দিলে বর্ষাকালে যাতায়াতের বড় অসুবিধে। গিরিজাপ্রসাদ সকলকেই সান্ত্বনা দেন, একটু বসি, একটু ভালো করে গোছগাছ করি, তারপর দেখা যাবে। বংশীও সায় দেয়, বলে, আগে একটা দালান বানাও দেখি গিরিদাদা। শহর বাজারের মানুষ তোমরা, এ মাটির বাড়িতে থাকতে নারবে, সে আমি বলে দিচ্ছি হুঁ। কখনো বলে, একটা হ্যাজাক কেন গো, ও লণ্ঠনের টিমটিম আলোয় পড়তে পারবে কেন ছেলেমেয়েরা? গিরিজাপ্রসাদ হাসেন, হ্যাজাকেই কি অন্ধকার কাটবে বংশী? তখন মনে হবে ইলেকট্রিক না হলে চলবে না। মনে আছে তোমার, লম্ফ জ্বলতো, প্রদীপ জ্বলতো তখন, তারপর সে হ্যারিকেন এলো। বংশী হুকোই টান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে সায় দেয়, তা যা বলেছ গিরিদাদা, সে এক দিন ছিল গো। সারা দুপুর ধরে সলতে পাকাতো সব পিদিমের জন্য। তারপর সে কেরাসিন এলো, হ্যারিকেন এলো। আলো দিয়ে যে কি আঁধার কাটে গো গিরিদাদা, চোখের দৃষ্টি নেই। তার পিদিম উস্কে দিয়ে কি হবে? আমাদের হয়েছে সেই অবস্থা। বাহ, বেশ কথাটা বলেছে বংশী। চোখে দৃষ্টি নেই, তার প্রদীপ উস্কে দিয়ে কি হবে? চোখ তুলে বংশীর দিকে তাকান গিরিজাপ্রসাদ।
একবার ইচ্ছে হয় জিজ্ঞেস করেন এখনও ও কীর্তন গায় কিনা, আখর বোনে কিনা, কিন্তু জোতে কোটালের কথাটা মনে পড়ে যায়। গলা নাই তো শুনবে কেন বলুন? লোকে হাসি তামাশা করে, ব্যঙ্গ করে উনার গলাকে। কিন্তু হ্যাজাকের কথাটা মন্দ বলেনি বংশী। বৈঠকখানায় একটা হ্যাজাক জ্বলবে, জমিয়ে বসে গল্পগুজব করবেন। অভাবটা যে কিসের বুঝতে পারেন না গিরিজাপ্রসাদ। এক এক সময় এক একটা জিনিসকে মনে হয় সবচেয়ে দরকারি, যেন সেটুকুর অভাবেই গ্রামে মন টিকছে না তার। মন টিকছে না, টিকছে না সত্যি। প্রথম প্রথম কয়েকটা দিন বেশ কেটে গেছে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়িয়ে, গা শুদ্ধ লোকের সঙ্গে গল্পগুজব করে। কিন্তু হঠাৎ আবিষ্কার করলেন যেন বড় বেশি নিঃসঙ্গ হয়ে গেছেন আবার। সময় কাটতে চায় না, সময় যেন ছোট লাইনের ট্রেনের চেয়েও ধীরে ধীরে চলছে। সারাটা দিন কোনো কাজ নেই, সন্ধে হলেই অসহ্য লাগে। মনে হয় এত দীর্ঘ রাত্রি যেন কাটবে না। দুপুরে কিংবা বিকেলে তবু কিছুক্ষণ হোমিওপ্যাথির ওষুধের বই কখানা নাড়াচাড়া করেন। বিস্কুটের টিনে সাজানো ছোট ছোট শিশিগুলো ঠিক আছে কিনা দেখেন। তারপর সন্ধে হলেই অন্ধকার, তার জীবনের মতোই। সেদিনও বৈঠকখানা বাড়িতে বসে থাকতে থাকতে অন্ধকার নেমে এলো। সন্ধে হলো। গিরিনের মেজো মেয়ে একটা হ্যারিকেন লণ্ঠন জ্বালিয়ে রেখে গেল বৈঠকখানার বারান্দায়। মেয়েটি তত্তর করে এলো, নিঃশব্দে লণ্ঠনটা রেখে আবার চলে যাচ্ছিল। গিরিজাপ্রসাদ পিছন থেকে ডাকলেন, টিয়া। টিয়া ফিরে দাঁড়ালো। গিরিজাপ্রসাদ বললেন, গিরিন আছে রে? শান্ত ধীর গলায় উত্তর এলো, আছে। একবার ডেকে দে তো। আবছা অন্ধকারে দাঁড়িয়ে ঘাড় কাত করল টিয়া, তারপর নিঃশব্দেই চলে গেল। কিছুক্ষণ পরে গিরিন বেরিয়ে এলো ভিতর বাড়ি থেকে, এসে বসল মাদুরের ধারে গোপেন মোড়লের পাশে। গিরিজাপ্রসাদ প্রথমটা লক্ষ্য করেননি, তাকিয়েছিলেন লণ্ঠনের দিকে। জং ধরা পুরনো একটা লণ্ঠন, কতকাল আগে কেনা কে জানে। কাচটা ফাটা আর কালি পড়ে পড়ে ঝাপসা হয়ে গেছে। বিকেলে এই ভাঙা লণ্ঠনটাকে টিয়া যখন পরিষ্কার করছিল, ভিজে পাটের কুচিতে ছাই মাখিয়ে যখন কাচটা ঘষছিল, তখন এত ভালো করে লক্ষ্য করেননি। কিন্তু ওটা সামনে রেখে টিয়া চলে যেতেই চোখে পড়ল গিরিজাপ্রসাদের। আর সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে উঠলেন গিরিনের উপর, কিংবা নিজের উপর। হঠাৎ যেন তার আত্মসম্মানে একটা আঘাত লাগলো। মরচে পড়া পুরনো লণ্ঠনটা যেন এ বাড়ির প্রতীক। চিমনির ঘষা কাচটা যেন তার চোখের দৃষ্টির মতোই ঝাপসা হয়ে গেছে। কিন্তু না, এসব কথা ভাবলেন না গিরিজাপ্রসাদ। তিনি শুধু অস্বস্তি বোধ করলেন, কেমন একটা লজ্জা। গোপেন মরল, নিত্য মল্লিক, বংশী, এদের সকলের চোখের সামনে তার সব সম্মান যেন হঠাৎ ধুলোয় মিশিয়ে দিয়ে গেল লণ্ঠনটা। আয় এবং উপায় নেই বলেই গ্রামে ফিরে এসেছেন গিরিজাপ্রসাদ, কিন্তু সে শুধু ভবিষ্যৎ ভেবে। একটা ছেলের পড়াশোনা বাকি এখনও, দুটো মেয়ে, বিয়ে দিতে হবে। কলসির জল গড়িয়ে খেলে কদিন আর থাকবে। কিন্তু ঠিক এমনি ধারা একটা দাড়িতে চেহারা যেন কিছুতেই সহ্য করতে পারছেন না। নাকি গায়ের পাঁচজনের কাছে তাকে অপদস্থ করার জন্যই এই ভাঙা পুরনো লণ্ঠনটা পাঠিয়ে দিয়েছে গিরিন। আলোটার চারপাশে কয়েকটা পোকা এসে জুটেছে। অসীম বিরক্তির সঙ্গে সেদিকে তাকিয়েছিলেন গিরিজাপ্রসাদ। গিরিন এতক্ষণ চুপচাপ বসেছিল। দাদাকে কোনো কিছু বলতে না দেখে বলল, ডেকেছিলে আমায়? চমকে উঠলেন গিরিজাপ্রসাদ। ও, এসেছিস? হ্যাঁ, বলছিলাম কি, একটা লোক বলে দে কাল টাকা দেব, হ্যাজাকবাতি কিনে আনবে একটা। গিরিন প্রথমটা চমকে উঠেছিল, তারপর কি যেন ভাবলে নিজের মনেই। ধীরে ধীরে বলল, আচ্ছা। আর বংশী বলে উঠল, সে তুমি টাকা দিয়ে দিও গিরিন দাদা, উদাসকে বলে দেব, বাইকে করে চলে যাবে এখন। উদাসকে? আমার ছেলে গো, হাসল বংশী। বাইক কিনে দিয়েছি একটা, রোজ কাটোয়ায় যায় বাস ড্রাইভারি শিখতে, ফেরার পথে নিয়ে আসবে এখন। গিরিজাপ্রসাদ সায় দিলেন, তাই হবে। বংশীর কথা মতো পরের দিন এসে হাজিরও হলো উদাস। চেক শার্ট পরনে, কলারটা তুলে দিয়েছে কামানো ঘাড় পর্যন্ত। সাইকেলের প্যাডেলে পা দিয়ে ক্রিং ক্রিং করে ঘণ্টি বাজাচ্ছিল। গিরিজাপ্রসাদ ভোরবেলায় ঘুম থেকে উঠেই অবিরাম ঘণ্টি বাজাতে দেখে বেরিয়ে এলেন। উদাস তার লম্বা লম্বা চুলগুলো কপাল থেকে ঝাঁকানি দিয়ে পেছনে ঠেলে দিয়ে বললে,
বাবা বলছিল কাটোয়া থেকে হাজাক বাতি একটা এনে দিতে হবে নাকি। চালচলন চেহারা দেখে গিরিজাপ্রসাদ স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বংশীর ছেলে বলে বিশ্বাস করতেও বেঁধেছিল। তবু বিস্ময় চেপে রেখে টাকা কড়ি দিয়ে তাকে বুঝিয়ে দিলেন। আর উদাস টাকা কটা পকেটে রেখে একটা শীষ দিয়ে সাইকেলে উঠে পড়ল। সমস্ত ব্যাপারটা দূর থেকে লক্ষ্য করলে গিরিন। সঙ্গে সঙ্গে তার মন যেন গিরিজাপ্রসাদের বিরুদ্ধে বিষিয়ে উঠল মুহূর্তের মধ্যে। ফিরে এসে মোহনপুরের বউকে বললে, দাদা লবাবির পাল্লায় পড়ে আমাদেরও জীবন ওষ্ঠাগত হবে দেখছি। কেন, কি হলো? মোহনপুরের বউ উৎকণ্ঠার সঙ্গেই প্রশ্ন করলে। গিরিন সমস্ত ব্যাপারটা খুলে বললে। গত রাত্রেই বলবার ইচ্ছে হয়েছিল, সময় মতো মনে পড়েনি হয়তো, কিংবা ভাবতে পারেনি গিরিন সত্যি সত্যি ভোর না হতে উদাসকে টাকা দিয়ে কাটোয়া থেকে বাতি কিনে আনার ফরমাস দিয়ে বসবেন গিরিজাপ্রসাদ। সব শুনে মোহনপুরের বউ কিন্তু উল্লসিত হয়ে উঠল। সে তো ভালোই, লম্ফ হাতে করে টিমটিমে আলোয় যেতে আসতে ভয় হয় বাপু। ঘাটে যায় বাসন ধুতে, কেবলই মনে হয় সাপ খোপ আছে। গিরিন খেকিয়ে ওঠে। তোমার আর কি, ওদের দেখে তোমারও বাবুয়ানি শখ উতলে উঠেছে। গিরিনের খ্যাকানি শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে মোহনপুরের বউ, তাই স্বামীর কথা শুনে হেসে ফেলল। বললে, পায়ে আলতা তো সে একবারই পড়েছিলাম প্রথম যেদিন এসেছিলাম এ বাড়িতে। তারপর তো হাড়ি ঠেলে আর হেসেল ধুয়ে ধুয়ে পায়ে হাজা হয়ে গেল। বিবি সাজার কি উপায় রেখেছ? গিরিন কথাটা কানেও তুললে না। নিজের মনে বললে, গায়ে বাস করব, আবার হ্যাজাক চাই, স্টোভ চাই, আরও কত কি শুনবে। মোহনপুরের বউ তবু বললে, যাই বলো, উঠোনে একটা বাতি জ্বললে দেখবে চারিদিক আলো হয়ে যাবে। সে তো ওদেরও লাভ, আমাদেরও লাভ। গিরিন স্তম্ভিত হয়ে তাকালো স্ত্রীর মুখের উপর, যেন ভাবতেই পারছে না এমন অসাংসারিক কথাটা কি করে বলছে মোহনপুরের বউ। খানিক চুপ করে থেকে বললে, হাতি তো কিনছে, কিন্তু হাতির খোরাকটা কে দেবে শুনি? মোহনপুরের বউ হেসে বললে, সে তুমি ভেবো না, ভাসু ঠাকুর নিজেই দেবেন। তোমার মতো টানাটানি সংসার ওর নয়, আর গন্ডা গন্ডা ছেলে মেয়েও নেই। বলল এমনভাবে যেন গন্ডা গন্ডা ছেলে মেয়ের জন্য গেরিন একাই দায়ী। তবু কথাটা গায়ে না মেখে গেরিন বলল, এই যে এক প্রহর রাত অবধি বাংলা বাড়িতে হ্যারিকেন জেলে রোজ গল্পগুজব করছে, আধ বোতল করে ক্যারাচিন কোত্থেকে আসছে শুনি? দিচ্ছে টাকা? মোহনপুরের বউ সান্ত্বনা দিয়ে বললে, দেবেন গো দেবেন, দুটো দিন যেতে দাও, এই তো কদিন হলো এয়েছেন। বলে রান্নাঘরের দিকে চলে এলো মোহনপুরের বউ। কিন্তু মনের মধ্যে তখন একটা খটকা লেগে রয়েছে, একটা আতঙ্ক। সত্যি কি সংসারে খরচা কিছু দেবে নাকি ওরা? নিজের সংসার টানতেই গলদঘর্ম হয়ে উঠেছে মোহনপুরের বউ। তাকে গিরিজাপ্রসাদ জানেন না, নিভাননি বোঝেন না। মনকে সান্ত্বনা দিতে চাইলে যে গিরিনের সন্দেহ মিথ্যে, তাই কখনো হয়? রান্নাঘরে এসে দেখলে টিয়া পাটকাঠি জেলে ডেকচিতে জল গরম করছে। দেখেও জিজ্ঞাসা করলে, কি টাপিয়েছিস রে টিয়া? চায়ের জল। কি বললে? জেঠিমা। সঙ্গে সঙ্গে দক্ষিণ দুয়ারি ঘরখানার দিকে তাকালো মোহনপুরের বউ। আর চোখে পড়ল ঘরের দাওয়ায় মাদুর পেতে কমলা আর বিমলা বইখানা নিয়ে পড়তে বসেছে। ওরা আসার পর থেকেই বড় জায়ের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে মোহনপুরের বউ। স্বামী যখনই খরচখরচার কথা তুলেছে বিরক্ত হয়ে তখনই তাকে শান্ত করবার চেষ্টা করেছে। কিন্তু কমলা বিমলা বই নিয়ে পড়তে বসেছে দেখেই হঠাৎ যেন সর্বাঙ্গ জ্বলে উঠল। টিয়া ব্যাপারটা বুঝতে না পেরে ভয়ে ভয়ে সরে বসল, আর উনুনের সামনে বসে পাটকাঠিগুলো ভেঙে দুমড়ে ভিতরে ঠেলে দিতে লাগলো মোহনপুরের বউ। টিয়া ভয়ে ভয়ে বললে, কাপ ডিশগুলো ধুয়ে আনবো? না না, যা করবার আমি করব। চিৎকার করে উঠল মোহনপুরের বউ। চেঁচিয়ে বলে উঠল, বই টইগুলো কি গড়ে চড়ে ডুবিয়ে দিয়েছ? গিয়ে একটু পড়তে বসলেও তো পারো। বলে ক্রুদ্ধ চোখে তাকালো টিয়ার মুখের দিকে। অপ্রতিভ মুখে টিয়া উঠে এলো মার সামনে থেকে, কিন্তু ব্যাপারটা কিছুই যেন বুঝতে পারল না বেচারি। মা হঠাৎ আজ ওকে পড়তে বসার কথা কেন যে বললে, কই এতদিন তো বলেনি। সারাদিন তো ওকে কাজকর্মে ব্যস্ত থাকতে হয়, বই পড়ার সময় কোথায়? গায়ের প্রাইমারি স্কুল থেকে পাশ করে বের হওয়ার পর খানকয়েক বই অবশ্য কিনে দিয়েছিল টিয়ার বাবা, কিন্তু পড়তে বসার কথা কোনো দিনই বলেনি। কখনো কখনো হয়তো টিয়ার নিজেরই ইচ্ছে হয়েছে,
কিন্তু বই খাতা খুলে বসতে না বসতেই ডাক এসেছে মার কাছ থেকে, থালাগুলো ঘাট থেকে ধুয়ে এনে দে, বিছানা পেতে দে বিশুকে, খোকাকে দুধ খাইয়ে দে, ডাল সেদ্ধ হয়েছে কিনা দেখে আয়। দু একবার যদি বা টিয়া অনুযোগ করেছে, সঙ্গে সঙ্গে মুখ ছামটা দিয়ে উঠেছে মোহনপুরের বউ। পড়ে শুনে কি হবে? সেই তো গলায় গেঁথে আছো, 1 কোটি টাকা দিয়ে পার করতে হবে, আর সংসারের কাজগুলোই বা করবে কে? ভূতে এসে করে দিয়ে যাবে? শুনে দুঃখ হয়েছে, হাসিও পেয়েছে টিয়ার। কিন্তু আজ হঠাৎ কেন যে মা তাকে পড়তে বসতে বলল, খুঁজে পেল না টিয়া। রাগটা যে আসলে কার ওপর তাও বুঝতে পারল না। ও ধীরে ধীরে সেখান থেকে সরে এসে নিজেদের ঘরখানার দাওয়ায় খুঁটি ধরে দাঁড়িয়ে রইল চুপচাপ। বুকের মধ্যে অসহ্য একটা ব্যথা, মার বিরুদ্ধে একটা নির্বাক অভিযোগ। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে টিয়া, মা নোংরা একটা কাপড়ে চা ছাঁকছে আর গজগজ করছে। ইচ্ছে হলো বলে আসে, চা ছেঁকে ছেঁকে কালো হয়ে যাওয়া কাপড়টা জেঠিমা বদলাতে বলেছে, একটা ছাঁকনি কিনে আনতে বলেছে কাটোয়া থেকে। কিন্তু সাহস হলো না। শুধু টক টক করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল টিয়ার চোখ থেকে। আর সঙ্গে সঙ্গে অট্টামার গলা শুনতে পেল টিয়া। তাড়াতাড়ি শাড়ির আঁচলে চোখ মুছে হাসবার চেষ্টা করলে ও, কিন্তু অট্টামা চোখ এড়ালো না। অট্টামা বললে, কাঁদছিস কেন রে টিয়া? মা বকেছে বুঝি? অবুঝে বোঝার কত বুঝ নাহি মানে, ঢেকিরে বোঝাবো কত নিত্য ধান ভানে। তোর মায়ের হয়েছে সেই দশা, 2 দিন বাদে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে, এখন বরং একটু আদর যত্ন কর মেয়েকে, তা নয়। বলে টিয়ার কাঁধে পিঠে হাত বুলিয়ে দেয় অট্টামা। তারপর ফিসফিস করে প্রশ্ন করে, তো জ্যাঠা কোথায় গেল রে টিয়া? উত্তর শুনে লাঠি টুকটুক করে গোয়াল ঘরের দিকে বেরিয়ে যায় অট্টামা। আর টিয়া এপাশ ওপাশ তাকিয়ে দেখে কেউ কোথাও তাকে লক্ষ্য করছে কিনা। তারপর ধীরে ধীরে খিড়কির দিকে এগিয়ে যায় এমনভাবে যেন কোনো কাজে যাচ্ছে। কোনো রকমে খিড়কির দরজা পার হওয়া, তারপরেই ছুট ছুট পুকুরের পাড় দিয়ে বাঁশবনের ভেতর দিয়ে আঁকাবাঁকা গলি পার হয়ে একেবারে এসে উঠল রেণু দিদিদের বাড়ি। রাঙা বৌদি দেখতে পেয়ে বললে, কী রে টিয়া, হাঁপাচ্ছিস কেন? টিয়া হাসলো, পালিয়ে এলাম যে, যা রেগেছে না আজ। রাঙা বৌদি আর টিয়া দুজনেই হেসে উঠল, যেন কত বড় একটা কৌতুক। কে রেগেছে সে কথাটা আর বলতে হলো না। কথা শুনে রেণুদিও বেরিয়ে এলো, আর টিয়াকে দেখতে পেয়েই বলল, টিয়া, শিগগির শিগগির শুনে যা একটা কথা। বলে ডেকে নিয়ে গেল ওদের বাড়ির পেছন দিকে, যেখান থেকে আঁকা বাঁকা মেয়েটে রাস্তাটা চলে গেছে পাকা রাস্তার দিকে। বলে, ওই দেখ। লজ্জায় লাল হয়ে উঠল টিয়া। বলে, ধ্যাত। কিন্তু চোখ ফেরাতে পারল না সেদিক থেকে। দেখলে একখানা জিভ ধুলো উড়িয়ে সেই মেয়েটি রাস্তা ধরে গায়ের দিকে এগিয়ে আসছে। ভয়ে ভয়ে বাড়ি ফিরছিল টিয়া। ও জানে কপালে আজ বকুনি আছে, এমনকি রাগের মাথায় একটা চড়চাপড়ও বসিয়ে দিতে পারে মা। মাকে বড় ভয় ওর। মার খেয়ে কান্নাকাটিও করে, আবার মাঝে মাঝে পালিয়ে না আসেও পারে না। বাড়ির মধ্যে যেন হাঁপিয়ে ওঠে ও। মেটে দেওয়ালের ওই জেলখানা থেকে মাঝে মধ্যে পালিয়ে এসে তবেই মুক্তির নিঃশ্বাস নেয়। কখনো রেণুদি, আবার রাঙা বৌদির হাসি ঠাট্টা গল্প গুজবে মনের ভারটুকু হালকা করে। কখনো ছুটে যায় অট্টামার কাছে। বিয়ে বিয়ে বিয়ে, বারবার মা ওকে এই একটা কথাই মনে পড়িয়ে দেয়। বিয়ে না হওয়ার জন্য যেন টিয়া নিজেই দায়ী। 1 হাঁড়ি টাকা ঢেলে দিয়ে তবে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হয় সে কথা জ্ঞান হওয়ার পর থেকেই তো শুনছে। গ্রামের যত মেয়ের বিয়ে হলো, একে একে সকলের বিয়েতেই তো টাকা ঢালতে হয়েছে, পণ দিতে হয়েছে। অথচ মা ওকে এমনভাবে শোনায় কথাটা, যেন ওর বিয়ের জন্যই মা বাপকে প্রথম ভাবতে হচ্ছে। টাকা খরচ যেন আর কোনো মা বাপকে করতে হয়নি। আবার কোনো কোনো দিন বড় ভালোবেসে ব্যবহার করে মা, কাছে ডাকে, আদর করে, হেসে কথা বলে টিয়ার সঙ্গে। বুঝতে বাকি থাকে না মা ওর মনের দুঃখটুকু মুছে নিতে চাইছে। টিয়াকে কোনো কোনো দিন সামনে বসিয়ে টিয়া চুল বেঁধে দেয়, ভিজে গামছা দিয়ে ঘাড় গলা মুখ মুছিয়ে দিয়ে নিজেরই একখানা রঙিন শাড়ি বের করে পরতে বলে মান। পরতে রাজি হয় না টিয়া, বলে, এত ভালো কাপড়খানা এখনই ছিঁড়ে আসবো কোথায়? মা হাসে, ছিঁড়লেও তোর, থাকলেও তোর। আমি কি এই বয়সে ওইসব রঙিন কাপড় পরবো নাকি? শেষ পর্যন্ত পরতে রাজি হয় টিয়া। আর নীল শাড়িতে বড় সুন্দর মানায় ওকে।
মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে মা তৃপ্তির হাসি হাসে। মেয়ের রূপে মার মনও গর্বে ভরে যায়। অথচ এই মা হঠাৎ এক একদিন মানুষ বদলে যায় কেন তা বুঝতে পারে না টিয়া। দু একটা সম্বন্ধ এসেছে, কত আদর যত্ন করে সাজিয়ে দিয়েছে মা। তাদের মধ্যে দু একজন যখন জানিয়েছে মেয়ে তাদের পছন্দ হয়েছে মোটামুটি, তখন আরও খুশি হয়েছে মা। নিজের হাতে দুধের বাটি তুলে দিয়েছে টিয়ার মুখের কাছে, পাতে দু টুকরো মাছ দিয়েছে। তারপর দেনা পাওনার কথায় যখন পিছিয়ে আসতে হয়েছে, তখন থেকে চেহারা বদলে গেছে মার। রাতারাতি ব্যবহারটা বদলে গেছে, যেন সব দোষ টিয়ার। এক একদিন হয়তো রেগে গিয়ে মা ওর গালে একটা চড় বসিয়ে দিয়েছে। মায়ের অত্যাচারের বিরুদ্ধে ও প্রতিবাদ করেনি, শুধু মুখ বুজে কাজ করে গেছে। 5 মাস কেটে গেছে। হঠাৎ কোনো দিন হয়তো রেগে গিয়ে মা ওর গালে একটা চড় বসিয়ে দিয়েছে। পাড়াপড়শি কেউ দেখতে পেয়ে বলেছে, ছি ছি, এত বড় মেয়ের গায়ে হাত তোলে মোহনপুরের বউ। কিন্তু টিয়া কাঁদেনি, মুখ নিচু করে বকুনি শুনেছে। আবার একটু পরেই সব ভুলে গিয়ে হেসে হেসে গল্প করেছে মার সঙ্গে। তাই সব সহ্য হয়ে গেছে টিয়ার। সহ্য হয়ে গেছে বলেই এক এক সময় বেপরোয়া হয়ে ওঠে, ছুটে পালায় রেণুদির বাড়ি, অট্টামার কাছে কিংবা কালীতলায়। ভয়ে ভয়ে ফিরছিল টিয়া, কিন্তু বাংলা বাড়ির কাছে আসতেই বুকটা কেঁপে উঠল ওর, লজ্জায়, অস্বস্তিতে। জিপ গাড়িখানা তখনও বাংলা বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে। এক মুহূর্ত থেমে দাঁড়ালো টিয়া, ফিরে গিয়ে খিড়কির দরজা দিয়ে ঢুকবে কিনা ভাবলে, আর সেই মুহূর্তেই কমলা বিমলার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সাহস পেয়ে এগিয়ে গেল টিয়া, দেখলে বৈঠকখানার উঠোনে জ্যাঠামশাইদের সঙ্গে গল্প করছে প্রভাকর, আর গায়ের আরও 5 জনও তাকে ঘিরে আছে। এমন অনেকবার দেখেছে টিয়া। কবছর ধরেই গায়ের মধ্যে জিপ গাড়ি আনাগোনা হচ্ছে থেকে থেকে। সারা বর্ষাকালটা শুধু ওদের কোনো পাত্তা থাকে না। রাস্তাঘাটের কাদা শুকিয়ে গেলেই মাঝে মাঝে আসে। কেন আসে তা ভালো বুঝতে পারে না টিয়া। শুধু দেখে গায়ের লোক ওদের ঘিরে দাঁড়ায়, তোষামোদ করে। তারপর এক এক সময় এর বাড়ি ওর বাড়ি জল খাবার খেয়ে ধুলো উড়িয়ে আবার চলে যায়। কি কথা হয় ওদের, কেন আসে জানবার আগ্রহ ওর কম নয়, কিন্তু সাহস করে কোনোদিন কাছে যেতে পারেনি। ভয় হয়েছে, গায়ের লোক কি বলবে, মা হয়তো বকুনি দেবে। ও যে বড় হয়েছে, বয়স হয়েছে, এ কথা কোনো সময়ই যেন ভুলে থাকতে পারে না। তাছাড়া এই একজনের কাছে এগিয়ে আসতেও ওর বড় লজ্জা। প্রভাকর বাবু নামটা শুনেছে টিয়া। বেশ চটপটে ছিমছাম চেহারা, বয়সও অল্প, মনে হয় সবে চাকরিতে ঢুকেছে। তবু একে নিয়ে রাঙা বৌদি আর বেনুদি এমন হাসি ঠাট্টা না করলে টিয়া হয়তো এত লজ্জা পেত না। লজ্জা পায় বলেই এতদিন দূর থেকে দেখেছে ও, কাছাকাছি এসে পড়লেও ছুটে পালিয়েছে। আজ কিন্তু কমলা আর বিমলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর সাহস বেড়ে গেল। শুধু তাই নয়, বিমলা মাঝে মাঝে দু একটা কথাও বলছে, প্রশ্ন করছে প্রভাকরকে। বিমলা তো টিয়ার চেয়েও বড়, তবে ওর একারই এত লজ্জা হবে কেন, অন্যায় হবে কেন? দুই বোনের পিছনে গিয়ে দাঁড়ালো টিয়া, কিন্তু চোখ তুলে তাকাতে পারল না। তন্ময় হয়েই প্রভাকরের কথা শুনছিল ও, গিরিজাপ্রসাদের কথা শুনছিল। হঠাৎ পেছন থেকে ছোট ভাই বিশু এসে ডাকল, দিদি, মা ডাকছে। ধীরে ধীরে যে ভয়টা মন থেকে মুছে গিয়েছিল, যে অস্বস্তি সরে গিয়েছিল, মুহূর্তের মধ্যে তা ফিরে এলো আবার। ভয়ে আতঙ্কে ছুটে পালালো টিয়া, আর ভেতর বাড়িতে ঢুকতেই দেখলে রান্নাঘরের দাওয়ায় দাঁড়িয়ে মা ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। সেদিকে তাকিয়েই ঘরের ভেতর ঢুকতে যাচ্ছিল টিয়া। ওদিক থেকে গম্ভীর গলায় ডাক এলো, এদিকে আয়। অপ্রতিভ মুখে ধীরে ধীরে কাছে গিয়ে দাঁড়ালো টিয়া, আর রাগে ফেটে পড়ল মোহনপুরের বউ। চিৎকার করে বললে, হায়া লজ্জা বলে কিছু নেই তোমার? ওই ইন্সপেক্টর ছোকরার সঙ্গে হেসে হেসে গল্প করতে লজ্জা করে না তোর? বয়স কমছে না বাড়ছে? টিয়া মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় শুধু বললে, গল্প করেছি নাকি আমি? ওখানে গিয়েছিলি কেন তবে? টিয়া কি উত্তর দেবে খুঁজে পেল না। বললে, বিমলা দিদিও তো গিয়েছিল ওখানে, কমলাও রয়েছে। বিমলাদি। কথা শেষ হলো না। মোহনপুরের বউ চিৎকার করে উঠল, ওরা সব শহরে মেয়ে, লেখাপড়া করে ওইসব সভ্যতা ভব্যতা শিখেছে, জানা নেই পরিচয় নেই। তাদের সঙ্গে হাসি তামাশা না করলে যে লোকে পাড়া গিয়ে বলবে ওদের।
বলে মুখ বিকৃত করে মনের ঘৃণাটুকু প্রকাশ করলে মোহনপুরের বউ। তারপর বললে, ওদের বাপের বাড়ি হাজার হাজার টাকা আছে, বিয়ের সময় সব পাপ ধুয়ে দেবে টাকা দিয়ে। তোর বাপের তো সেই টাকা নেই, এমনিতেই জমি বেচতে হবে যে। বলেই রান্নাঘরের ভেতর ঢুকে গেল। আর টিয়া মুখ তুলে তাকালো দক্ষিণ দুয়ারি ঘরখানার দিকে। সঙ্গে সঙ্গে অস্বস্তিতে চোখ নামালো। জেঠিমা দক্ষিণ দুয়ারির খুঁটি ধরে এক দৃষ্টি তাকিয়ে আছে রান্নাঘরের দিকে। চোখে তার একরাশ আগুন ঝরছে। ভিতর বাড়িতে কোথায় কি চলছে না চলছে তার কোনো হিসেবই রাখেন না গিরিজাপ্রসাদ। তার মনে তখন একটা নতুন স্বপ্ন জেগেছে। বনপলাশির মাটিতে একটা স্কুল গড়ে তুলতে হবে। স্বপ্নটা জাগিয়ে দিয়ে গেছে বিডিও প্রভাকর। ছেলেটিকে বেশ লেগেছে গিরিজাপ্রসাদের। কতই বা বয়স হবে, 22-23 বছরের তারুণ্য তার চোখে মুখে। সবে চাকরিতে ঢুকেছে হয়তো, তাই মনে প্রাণে আরও অনেক কল্পনা, অনেক আদর্শ। একদিকে যেমন সপ্রতিভ, তেমনই বিনয়ী আর ভদ্র। গিরিজাপ্রসাদের সঙ্গে কথাবার্তা বলার সময় যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছে। তারপর বলেছে, আপনার মতো অভিজ্ঞ শিক্ষিত মানুষ থাকতে একটা স্কুল হবে না এ গ্রামে? শুনে খুশি হয়েছিলেন গিরিজাপ্রসাদ। বলেছিলেন, তা মন্দ বলেননি প্রভাকরবাবু, কিন্তু প্রভাকর সঙ্গে সঙ্গে হাত জোড় করে মৃদু হেসে বলেছিল, না না, আমাকে শুধু প্রভাকর বলবেন, আপনি বয়স্ক গুরুজন। শুনে বিস্মিত হয়েছিলেন গিরিজাপ্রসাদ। বিশ্বাস করতেও বেঁধেছিল। তারই হাতে গড়া ছাত্ররা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যখন দেখা করতে এসেছে বা ঘটনাচক্রে দেখা হয়ে গেছে যখন, তখনও কত সাবধানে কথাবার্তা বলতে হয়েছে তাকে। স্কুল জীবনের সম্পর্ক ভুলে গিয়ে নতুন একটা সম্পর্ক গড়ে তুলতে হয়েছে তাদের সঙ্গে। বেশ বুঝতে পেরেছেন তাদের অনেকেই তাকে এড়িয়ে যেতে চায়, আর 5 জনের সামনে লজ্জা পায় মাথা নোয়াতে। অথচ এই অজানা অজানা ছেলেটির বিনয় দেখে বেশি তো না হয়ে পারেননি। তবু বলেছেন, স্কুল একটা গড়ে তোলা কি এত সহজ প্রভাকর? প্রভাকর হেসে বলেছে, আর টাকার কথা আপনি ভাববেন না, সে আমি গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করে দেব। শুনে গায়ে সকলেই উল্লসিত হয়ে উঠেছে। মনে মনে খুশি হয়েছে গিরিজাপ্রসাদের ওপর। এমন মানুষটা গায়ে এসেছে বলেই না এত সহজে একটা স্কুল গড়ে উঠছে। কিন্তু প্রভাকরের প্রস্তাবটা শুনেই দমে গিয়েছিলেন গিরিজাপ্রসাদ। প্রভাকর বলেছিল, আইনমতো 5,000 টাকা যদি তুলতে পারেন আপনারা, গভর্নমেন্ট থেকে 10,000 টাকা আমি পাইয়ে দেব স্কুল বাড়ি তোলবার জন্য। 5,000 টাকা? এই ছোট্ট গা থেকে কি এত টাকা তোলা সম্ভব? কে দেবে এত টাকা? গিরিজাপ্রসাদ তাই কথা পাল্টে বলেছেন, এত টাকা দরকার তো নেই প্রভাকর। শুধু কয়েকজন মাস্টারের মাইনের ব্যবস্থা যদি হয়, তাহলে আমার এই বাংলা বাড়িতেই দিব্যি স্কুল বসতে পারবে। গোপের মোড়ল তা শুনে হেসেছে। বলেছে, তেমন স্কুল তো রয়েছে গো, ওই যে নিত্য দাস মানি অর্ডারের মাসে মাসে মাইনে পায় আর দুবেলা স্টেশনে গিয়ে চায়ের দোকান খোলে। প্রভাকরও সায় দিয়ে বলেছে, হ্যাঁ, সরকারি খাতায় এদিকে হিসেব রয়েছে প্রাইমারি স্কুল। গিরিজাপ্রসাদ তাজ্জব বনে গেছেন। প্রশ্ন করেছেন, সত্যি? গায়ের লোক কিছু বলে না? চাটুজ্যেদের হংস বলেছে, কি বলবে আর, এই বাজারে চাকরি পেয়েছে একটা লোক, খেয়ে দেবো আমরা? প্রভাকরও হেসে বলেছে, সেই জন্যই তো বলছি, এর বাড়ির উঠোনে ওর বাড়ির বৈঠকখানা হলে কিছুতেই হবে না মাস্টারমশাই। আগে চাই স্কুলে নিজস্ব একখানা বাড়ি। একটু দূরে দাঁড়িয়ে শুনছিল বংশী। ও এবার টিপ্পনি কেটে বলে, চাষের জমি আর রইবে না গো গিরিদাদা, সব দালান হয়ে যাবে, শুধু দালান হবে। বিরক্ত হয়ে তার দিকে তাকায় প্রভাকর। আর বংশী বলে ওঠে, চটছেন কেন গো বাবু, নির্জলা সত্যিটুকু বলছি। ওই দেখেন না, আপনাদের কৃষি অফিস, হেলথ অফিস, আরও কত কি। গায়ের মানুষের কি উপকারটা হয়েছে বলুন? আপনারা চাকরি পেয়েছেন কটা লোক, এই তো। গিরিজাপ্রসাদ বাধা দিয়েছেন, আহ বংশী। বংশী হেসেছে, ডাক্তারখানা হবে গো গিরিদাদা, ডাক্তার হবে না, সে দেখে নিও তোমরা। স্কুলের বাড়িই হবে, মাস্টার আর আসবে না গো, মাস্টার আর আসবে না। গিরিজাপ্রসাদ মনে মনে বিরক্ত হয়েছেন বংশীর উপর। কই, কোনো অন্যায় কথা তো বলেনি প্রভাকর, বরং সাহায্যই করতে চাইও। বনপলাশিতে একটা স্কুল হোক আর না হোক কি যায় আসে প্রভাকরের? মাস গেলে মাইনেটা তো আর কেউ বন্ধ করবে না তার।
মনে হয়েছে এত চেষ্টা সত্ত্বেও গ্রামগুলোর তাই কোনো উন্নতি হচ্ছে না, কারো কোনো উৎসাহ নেই, কোনো চেষ্টা নেই। গিরিজাপ্রসাদ তাই প্রতিবাদ করেছেন, আর বংশী হেসে বলেছে, চটছ কেন গো গিরি দাদা, দুদিন রয়ে বসে দেখো, তখন তুমিও ওই কথা কইবে। গিরিজাপ্রসাদের কেন জানি জেদ বেড়ে গেছে। বলেছেন, স্কুল একটা হবে এ গায়ে, দেখে নিও। প্রভাকর খুশি হয়েছে, বলেছে, 5,000 টাকা শুধু আপনারা তুলুন, বাদ বাকি সব আমি ব্যবস্থা করে দেব। বংশী তবু হেসেছে, বলেছে, টাকা ঢাললেই যদি স্কুল হতো গো মশাই, ওষুধ কিনলেই যদি রুগী সারত। বংশীর কথায় কিন্তু কেউই কান দেয়নি, আর গিরিজাপ্রসাদ দিন কয়েক উঠে পড়ে লেগেছেন চাঁদা আদায় করার জন্য। ঘুরেছেন বাড়ি বাড়ি, 10-20 টাকা প্রতিশ্রুতি দিয়েছে 2-4 জন, কিন্তু তার বেশি উৎসাহ কেউ দেখায়নি। শুধু 2-4 জন বলেছে, বরং আপনি দিয়ে দিন না গিরিজা খুড়ো, স্কুলটা নয় আপনার নামেই করা যাবে। শুনে চটে গেছেন গিরিজাপ্রসাদ। সবাই স্বার্থপর, সবাই, কিন্তু ছাই স্বার্থটুকু কি ভালো করে বোঝে সকলে? মনে মনে বলেছেন, তেমন টাকা থাকলে কি আর পরের দরজায় ঘুরতাম, নিজেই দিয়ে দিতাম টাকাটা? না, এসব আদর্শের কথা ভেবে লাভ নেই। দরকার কি বনের মোষ তাড়ানোর? গায়ের লোকের উপর চটে গিয়ে স্কুলের স্বপ্ন প্রায় ছেড়ে দিতে বসেছিলেন। হয়তো ছেড়েই দিতেন, যদি না অবিনাশ ডাক্তার এসে হাজির হতো। বিডিও প্রভাকরকে গিরিজাপ্রসাদের খবরটা প্রথমে অবিনাশ ডাক্তারই দিয়েছিল। জিপটা সেদিন এসে থেমেছিল তারই বাড়ির সামনে। বনপলাশির লোক নয় অবিনাশ ডাক্তার, গায়ের লোকের মুখে যার নাম লড়ুইয়ে ডাক্তার। লড়ুইয়ে ডাক্তার নামকরণের পিছনে অবশ্য একটা ইতিহাস আছে। কোন গ্রামের লোক অবিনাশ ডাক্তার কেন হঠাৎ এই গ্রামে এসে জমি জমা কিনে বাড়িঘর বানিয়ে বসবাস শুরু করেছে তা কেউই জানে না। শুধু জানে অবিনাশ ডাক্তার যুদ্ধে গিয়েছিল, আর যুদ্ধেই নাকি তাকে বাঁ পাটা রেখে আসতে হয়েছে। গুলি লেগে ঘা হয়ে পচে গিয়েছিল বাঁ পায়ের হাঁটু পর্যন্ত, সেটুকু কেটে বাদ দিতে হয়েছে। তাই বোধহয় লোকটির উপর প্রভাকরের এত মায়া, যখনই এ পথ দিয়ে কোথাও যায় একবার দেখা না করে ফেরে না। গ্রামের চৌহদ্দি যেখানে শেষ হয়েছে, তারপর খানিকটা ডাঙা জমি, আগে একটা আম বাগান ছিল, কয়েকটা জাম কাঁঠালের গাছও। দরজা জানলা কড়ি বর্গার জন্য একে একে গাছগুলো কেটে নিয়েছে চাটুচেরা, নিকনে নিয়ে নিয়ে বেচে দিয়েছে। সারা গ্রামে এখন আর আম জাম কাঁঠালের বাগান নেই একটাও। যা আছে তা হলো ছড়ানো ছিটানো কয়েকটা গাছ, এর বাড়ির উঠোনে, ওর বাড়ির ঘাটে। এই মরা ডাঙার এক প্রান্তে কিছুটা জমি কিনে এক ইটের দুখানা ঘর বানিয়ে নিয়েছে অবিনাশ ডাক্তার, আর দিনরাত নিজের ঘরখানার সামনেই বসে থাকে ধুতির উপর খাকের বুশ শার্ট পরে। যুদ্ধের পোশাকটার মধ্যেই যেন পুরনো দিনের স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে চায়। কেউ কিছু ঠাট্টা করলে বলে, অতগুলো খাকি বুশ শার্ট প্যান্ট সব ফেলে দেব। প্রথম প্রথম ঠাট্টা করতো অনেকে, কিন্তু ইদানিং আর কেউ কিছু বলে না। বলার সুযোগও হয়তো পায় না কেউ, কারণ এমনিতেই অবিনাশ ডাক্তারের বাড়িটা গ্রামের এক প্রান্তে, তার উপর গ্রামের লোকের সঙ্গে বড় একটা মিশতেও চায় না সে। যত বন্ধুত্ব 20-22 বছরের বিডিও প্রভাকরের সঙ্গে। তাই জিপখানা এসে থামতেই ক্রাশ দুটো দু বগলে জুড়ে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলো অবিনাশ ডাক্তার। চিৎকার করে উঠল, এই যে ব্লক হেড, যে কি খবর? এতদিন যে টিকিটাও দেখতে পাইনি, নট ইভেন দি সিক্রেট হেয়ার। ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলেই অবিনাশ ডাক্তার তাকে ঠাট্টা করে ব্লক হেড বলে, কিন্তু রসিকতাটা প্রভাকর নিজেও উপভোগ করে। প্রভাকর নেমে এলো জিপ থেকে, হেসে বললে, যা কাদা আপনাদের গায়ে, বর্ষাকালে কি আসবার উপায় আছে? তাই না, মাছ টাছ পাওয়া যাচ্ছে না এদিকে? প্রভাকর লজ্জিত হয়ে বলল, আগে না, একটু কাজ ছিল কুলডাঙ্গায়। অবিনাশ ডাক্তার হেসে উঠল, কাজ মানে ডেভেলপমেন্ট? কী ডেভেলপমেন্ট হচ্ছে? দুধ ঘি মুরগি খেয়ে শরীরের উন্নতি, হ্যাঁ, নাকি ব্যাংক ব্যালেন্সের? বলেই ডাক দিলে, পার্বতী, পার্বতী, বিডিও সাহেব এসেছেন রে, চা বানা। প্রভাকর ততক্ষণে টিনের চেয়ারটা নিয়ে বসে পড়েছে। তারপর প্রশ্ন করে, খবর টবর আছে কিছু? অবিনাশ ডাক্তার কপাল কুঁচকে কী যেন ভাববার চেষ্টা করে, বোধহয় খবর খুঁজে বের করার জন্য। তারপর হঠাৎ বলে, আছে, এ গ্রেট নিউজ। কী ব্যাপার?
অবিনাশ ডাক্তার দু বগলের ক্রাশ দুটো এক হাতে নিয়ে আরেকটা চেয়ারে নিয়ে বসে পড়ে। বলে, গ্রামে একজন এডুকেটেড ম্যান এসেছে, রিয়েল এডুকেটেড ম্যান, গিয়ে একবার দেখা করে আসুন। দেখা করেছিল প্রভাকর, আর তার কাছ থেকে স্কুলের খবরটা শুনেছিল অবিনাশ ডাক্তার। তাই ছুটে এলো সেদিন ক্রাচের উপর ভর দিয়ে। এসে গিরিজাপ্রসাদকে বললে, আপনি তো পায়ের ধুলো দিলেন না মাস্টারমশাই, তা আমার এই কাঠের পায়ে ধুলোই দিতে এলাম, বলে কৌতুকে হেসে উঠল অবিনাশ ডাক্তার। গিরিজাপ্রসাদ অস্বস্তি বোধ করলেন। লোকটির কথা শুনেছেন, একদিন গিয়ে আলাপ করে আসবেন মনে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। অবিনাশ ডাক্তারকে দেখেই তাই গিরিজাপ্রসাদের মনটা যেন আপনা থেকেই সহানুভূতিতে নরম হয়ে গেল। আহা, বেচারি, একটা পা নেই, কাঠের হাতলে ভর দিয়ে চলাফেরা করতে হয়। নিজে গিয়ে দেখা না করার জন্য অপরাধী মনে হচ্ছিল গিরিজাপ্রসাদের, কিন্তু মানুষটা নিজের শারীরিক দৈন্য নিয়ে এমনভাবে ঠাট্টা করবে ভাবতেই পারেননি। গিরিজাপ্রসাদ বাধা দিয়ে তাই বলে উঠলেন, আর না না, যাবো যাবো ভাবছিলাম। অবিনাশ ডাক্তার হেসে উঠল, "উম, নিজের স্বার্থে এলাম, ফর সেলফ ইন্টারেস্ট, শেষে ফাঁকি পড়ে যাবে।" গিরিজাপ্রসাদ কথাটা বুঝতে পারলেন না। বিস্ময়ের চোখে তাকালেন অবিনাশ ডাক্তারের মুখের দিকে। ফাঁকি? অবিনাশ ডাক্তার হেসে উঠল আবার। সব খবর পাই মাস্টারমশাই, সব খবর। স্কুলের জন্য ইউ আর কালেক্টিং সাবস্ক্রিপশনস, অথচ আমি হয়ে গেলাম আউটকাস্ট। গিরিজাপ্রসাদ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বললেন, চাঁদা তো কেউ দেয়নি, এ গায়ে 10-20 টাকার বেশি কেউ দেবে না, কেউ দেবে না। অবিনাশ ডাক্তার হেসে বললে, হ্যাঁ, দেবে না নয়, দিতে পারবে না বলুন। উই আর অল লিভিং হিয়ার ইন কনস্ট্যান্ট ওয়ান্ট, নয় কি? তবে হ্যাঁ, আমি 500 দেব, ইন 2 ইনস্টলমেন্টস। 500 টাকা? স্তম্ভিত হয়ে গেলেন গিরিজাপ্রসাদ। যেন বিশ্বাস করতেও বাঁধছে। এ গ্রামের মানুষই নয় যে, স্ত্রীপত্য পরিবার নেই যে মানুষটার, সে এক কথায় 500 টাকা দিতে চাইছে। মুগ্ধ বিস্ময়ে অবিনাশ ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইলেন গিরিজাপ্রসাদ। আর সে চলে যাবার পর যাকে দেখেন তাকেই বলেন, গায়ে একটা মানুষের মতো মানুষ আছে হে, ওই অবিনাশ ডাক্তার। 500 টাকা দেবে বলেছে। কথাটা শুনে কিন্তু কেউই সায় দিল না তার কথায়। কেউ কেউ শুধু মুখ টিপে হাসল। শুধু গোপেন মোড়ল বললে, স্কুল টিস্কুল তো করছো, শেষ অবধি ঝক্কি সামলাবে কে? চাষবাস দেখাশুনো করবে সবাই, না ইট সিমেন্টের হিসাব রাখবে? আর গিরিন বললে, আর চাঁদা তোলার দরকারটাই বা কি? ঘরের টাকা বের করে আজকাল কেউ স্কুল টিস্কুল করে নাকি? তারপর একটু থেমে হেসে বললে, ওসব ফাঁক ফিকর তো জানো না তোমরা, ঘর থেকে টাকা বের না হোক করেই দাও, বলে গোপন মরল আর গিরিন চোখ চাওয়াচাই করে হাসল। গিরিজাপ্রসাদ তখনও যেন ব্যাপারটা বুঝতে পারছেন না। বললেন, তা কি করে হবে? প্রভাকর যে বললে। গিরিন হেসে বললে, খাতায় কলমে 5,000 টাকা দেখিয়ে দিলেই হবে, ইটের দাম আর রাজমিস্ত্রির রোজ সব এইসব বাড়িয়ে টাড়িয়ে। গোপেন মোড়লও হাসল, তা ঠিক, আর গভর্নমেন্টের 2-4 জনকে 100-5 টাকা খাইয়ে দিলেই। গিরিজাপ্রসাদ শুনছিলেন কথাগুলো, ক্রমশ যেন অসহ্য ঠেকছিল তার। হঠাৎ রাগে ফেটে পড়লেন এবার। চায় না স্কুল, এই গায়ে স্কুল না হয় ভালো, বলে রেগে চলে গেলেন। ছি ছি, মুহূর্তের মধ্যে সমস্ত স্বপ্ন ভেঙে গেল গিরিজাপ্রসাদের। দেশের মানুষগুলো দিনে দিনে এমন অমানুষ হয়ে গেছে, ন্যায় অন্যায় বোধ নেই কোনো। কিন্তু গোপেন মোড়ল আর গিরিন দুজনেই নির্বিকার। গিরিজাপ্রসাদ রেগে দপদপ করে পা ফেলে ফেলে চলে যেতেই দুজনে হেসে উঠল। আর গোপেন মোড়ল বললে, এই স্কুলটা হলে মন্দ হয় না, কালী তোলার সামনের উঠোনটা ইট দিয়ে বাঁধিয়ে নেওয়া যেত, পুজোর সময় যা কাদা হয়। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।